আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট ম্যানেজ আপনাদের সাথে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল আমি যেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট নিয়ে একটা ভিডিও বানাই। তো সেই হিসাবে আর কি আজকে চেষ্টা করছি এটা নিয়ে করার। আর সেই সাথে আরেকটা স্পেশাল টপিক হচ্ছে শেয়ার কেনার পর আমরা সেল টার্গেট কত সেট করব। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো এটা কিনলাম, সেল টার্গেট কত হওয়া উচিত। এখন আজকের ভিডিওটা পুরোটা দেখার পর সেল টার্গেট আপনি নিজেই সেট করতে পারবেন। আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না যে সেল টার্গেট আপনি কী করবেন বা কততে সেল করবেন, এটা কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি এখন থেকে নিজেই পারবেন। আচ্ছা, এখন আমরা প্রথমে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে যাই। আসলে অনেকেই জানেন এই জিনিসগুলো, তারপরও নতুন যারা, হ্যাঁ, তাদের জন্য আসলে এই ভিডিওটা। একটা জিনিস খেয়াল করেন, রেসিস্ট্যান্ট হচ্ছে উপরের যে জায়গাটা, যে হাই যেটা আমরা বলি। এখন এখানে একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ডিএসএসএল ড্রাগন সোয়েটার এখানে থেকে শুরু করি। এই যে 19 টাকা 80 পয়সা যে ক্যান্ডেলগুলো এখানে, হ্যাঁ, কিছুদিন ধরে যে ক্যান্ডেলগুলো হয়েছে সেটা কি একটা রেসিস্ট্যান্ট হিসেবে তৈরি করেছে। তো এরপরে শেয়ারটা কী করলো, ডাউন ট্রেন্ডের দিকে গেল। তারপর শেয়ারটা কিন্তু আবার ঘুরতেছে ফাইনালি এই যে এখানে যখন সে কিছুদিন ট্রেড হয়েছে এবং এখানে দেখেন যে তার এই যে এখানে গিয়ে এসে পড়ে যাচ্ছে, এখানে গিয়ে এসে পড়ে যাচ্ছে, এর মানে কি সেখানে একটা রেসিস্ট্যান্ট তৈরি করেছে। এখন এই রেসিস্ট্যান্টটা ব্রেক করতে হলে কী করতে হবে, বড় ভলিউম নিয়ে তাকে আগাতে হবে। এক্স্যাক্টলি দেখেন এই যে এখানে সে একটা বড় ভলিউম নিয়ে পার হয়েছে, হ্যাঁ, এই প্রাইসটা ভেঙেছে। তো এটাকে আমরা ব্রেকআউট বলি সাধারণত। তো এই রেজিস্ট্যান্টটা যখন সে ব্রেকআউট করে এই ক্যান্ডেলটা করেছে, হ্যাঁ, তারপর সে কী করলো, সে আরও একদিন দুই দিন বেড়ে তারপর সে আবার কারেকশন করলো। কারেকশন করতে করতে একটা পর্যায়ে আসলো, তারপর সে কী করলো, আবার আস্তে আস্তে সামনের দিকে গেলো। এখন এখানে দেখেন, এখানে ছিল তার, এটা তো ছিল তার একটা হাই, তারপর এখানে সে কিন্তু আবার হাই তৈরি করেছে, হ্যাঁ, রেজিস্ট্যান্ট তৈরি করেছে। ফাইনালি দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা দিয়ে এবং বড় ভলিউম দিয়ে সে ব্রেকআউট করে এই রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করেছে, ঠিক আছে। তারপর সে কী করলো, 2 দিন উপরের দিকে গেল, তারপর সে আবার স্লো হলো। এখন রেজিস্ট্যান্টটা হচ্ছে যে হাইগুলো, হ্যাঁ, ক্যান্ডেলের যে হাইগুলো ভেঙে উপরের দিকে যায় ওটাই রেজিস্ট্যান্ট। এবার একটু সাপোর্ট নিয়ে একটু ধারণা দিই। সাপোর্ট হচ্ছে যে একটা শেয়ার যখন নিচের দিকে নামার পরে যেখান থেকে সে ঘুরে, এই যে দেখেন ডিএসএসএলের আমি দুইটা তিনটা সাপোর্ট দেখা দিলে বুঝবেন। এই যে এখানে একটা তার সাপোর্ট, এই যে এখানে তার অনেক বড় সাপোর্ট, সেটা হচ্ছে 19 টাকা 80 পয়সায়। এই শেয়ারটা যখন নামতে এই পর্যন্ত আসছিল, তখন এখানে সাপোর্ট হয়েছে। সাপোর্টটা কেন হয়েছে, এই যে এখানে রেজিস্ট্যান্টের কারণে। যখন একটা শেয়ার উপর থেকে নিচের দিকে নামার সময় তার যে রেজিস্ট্যান্টের ক্যান্ডেলগুলো থাকে, এই যে দেখেন এটা তার রেজিস্ট্যান্টের ক্যান্ডেল ছিল, সেগুলো কি পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করে। যখন একটা শেয়ার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে তখন রেজিস্ট্যান্টের ক্যান্ডেলগুলো সাপোর্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। এবার দেখেন এই শেয়ারটা এখান থেকে কেন ঘুরলো, কারণ এখানে তার সাপোর্ট ছিল। এই যে দেখেন, এই যে এইখানে তার সাপোর্ট ছিল। এই সাপোর্টটা কোথায়, আপনার যে সাপোর্টটা কোথায়, সাপোর্টটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে তার, মানে এখানে 3-4টা ক্যান্ডেল হচ্ছে তার সাপোর্ট। এই সাপোর্টে সে বাড়ি খেয়ে ঘুরলো, তারপর সে একটু উপরের দিকে গেলো, আবার সে এখানে কিছুদিন ছিল, তারপর সে ব্রেকআউট করেছে, মানে রেজিস্ট্যান্টটা ভাঙছে। রেজিস্ট্যান্ট ভাঙার পর সে কী করলো, 3 দিন বাড়লো, তারপর সে স্লো হলো। এখন সে এখান থেকে ঘুরছে, সে প্রাইসটা হচ্ছে 21 টাকা 70 পয়সা। এখন এখান থেকে কেন ঘুরলো, এই যে দেখেন এখানে তার আবার একটা যে অনেক দিন এখানে ট্রেড হয়েছে, সেটা কি আবার সাপোর্ট হিসাবে একটা প্লেস তৈরি করেছে, যেটা হচ্ছে তার সাপোর্ট। এই জন্য সে এখান থেকে ঘুরে গেছে। ওকে, এখন সে কী করতেছে, তো এই যে এখানে যে রেজিস্ট্যান্টটা সেটা আজকে ব্রেকআউট করেছে, হ্যাঁ। আজকে দেখেন, এই ধরেন আমি এখানকার যে রেজিস্ট্যান্টটা সেটার প্রাইস ধরলাম অ্যাভারেজে 22 টাকা
30 পয়সা 40 পয়সা 50 পয়সাই ধরি আমি, বাট আজকে সে এটা ব্রেকআউট করে 23 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে। দ্যাট মিন এখানে আপাতত তার রেজিস্ট্যান্ট আর কোথায়, এই যে হাইটা, তার সর্বোচ্চ যে হাইটা 24 টাকা 20 পয়সা, আর যদি আমি আরও হাই ধরি তাহলে 24 টাকা 80 পয়সা। হ্যাঁ, তাহলে ডিএসএসএলের বর্তমান রেজিস্ট্যান্ট হচ্ছে এর আগের যে হাইটা সেটা হচ্ছে কি 24 টাকা 80 পয়সা। ওকে, তাহলে আমার মনে হয় আপনারা এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট। তারপরেও আমি আরেকটা নিই। ওকে, এখানে আসেন, আইবিপি নিলাম। এই যে আইবিপির রেজিস্ট্যান্টগুলো দেখেন, এই যে একটা রেজিস্ট্যান্ট তার হাই, হায়ার যে ক্যান্ডেলগুলো সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট। এখন সাপোর্ট কীভাবে, সাপোর্টটা হচ্ছে এই যে নিচের দিকে নামতেছে সে মোটামুটি সাপোর্ট কিন্তু ছিল, হ্যাঁ এখানে সাপোর্ট ছিল, ভেঙে ফেলছে, টিকতে পারে নাই। তারপরে ফাইনালি এই যে এখানে যে সাপোর্টটা, এই যে এখানে সাপোর্ট পেয়েছে, এই সাপোর্টটা থেকে সে ঘুরে গিয়েছে। তারপর সে কী করলো, ঘুরলো। এখন এই যে হাইটা ভেঙেছে এখানে এই ক্যান্ডেলটা দিয়ে, হাইটা ভেঙে সে কী করলো, ব্রেকআউট করলো। হ্যাঁ, ব্রেকআউট করে পরের দিন হোল্ড করলো, তারপরে একদিন পড়লো, আজকে আবার ঘুরলো। তাহলে আইবিপির সাধারণ এখন আর তেমন রেজিস্ট্যান্ট নাই, যেটা ছিল সেটা 26.50, সেটা আজকে ভেঙে 26 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে। হ্যাঁ, তো সাধারণত ক্লোজিং প্রাইসটাই হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট, যে গ্রিন রেড ক্যান্ডেলগুলো যে উপরে উঠে নেমে যায় সেগুলোতে সাধারণত আমরা রেজিস্ট্যান্ট ধরি না, আর যেখানে ক্লোজ হয় সেটা খুব স্ট্রং রেজিস্ট্যান্ট। কেমন? আচ্ছা, আপনাকে আরেকটা উদাহরণ দিই সর্বশেষ, সেটা হচ্ছে কি দিয়ে দেওয়া যায়, ওকে ফুয়াংফুট নিয়ে ধরি। আচ্ছা, ফুয়াংফুটের রেজিস্ট্যান্ট এখন কোথায় আছে? প্রথম রেজিস্ট্যান্ট হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, যে এখানে সে উপরে উঠে সে উপরে উঠে নিচে নেমে গেছে। হ্যাঁ, উঠতেছিল উপরে উঠে সে নেমে যাওয়াতে এটা একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়েছে। আবার সে যখন এই রেজিস্ট্যান্টটা ভাঙবে, তারপরে তার রেজিস্ট্যান্ট দাঁড়াবে এইটা, এইটা, এবং তারপরে তার রেজিস্ট্যান্ট দাঁড়াবে এইটা। ওকে, যখন উপরের দিকে উঠবে একের পর এক বাধাগুলো যখন পার করবে, প্রতিটা বাধাই হচ্ছে একটা রেজিস্ট্যান্ট। আবার যখন সে নিচের দিকে নামবে, এই যে ফুয়াংফুটের এটা খেয়াল করেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ফুয়াংফুট নামতেছে, ফাইনালি এই যে সাপোর্ট, এই যে দেখেন, এই যেটা হচ্ছে তার সাপোর্ট। হ্যাঁ, আপনি যখন এটাকে এভাবে ধরবেন, দেখেন এক্স্যাক্টলি ওই সাপোর্ট থেকে ঘুরেছে। হ্যাঁ, এখানে তার স্ট্রং সাপোর্ট, এখান থেকে ঘুরে সে উপরের দিকে গেল। তারপর সে কী করলো, আবার যখন নিচের দিকে নামতেছিল এই সাপোর্টটা সে ভেঙে ফেলছে, এই যে একটা সাপোর্ট সেটা ভেঙে ফেলছে। এখন তার সাপোর্ট হচ্ছে পরবর্তীতে এইখানে। হ্যাঁ, এই ওয়ানের ভিতরে তার সাপোর্ট কোথা থেকে ঘুরলো, এখানে সে 3 দিন ট্রেড হয়েছে, এই 3 দিন 4 দিনে কি একটা সাপোর্ট তৈরি হয়েছে, ওই সাপোর্ট থেকে সে আজকে ঘুরেছে। কেমন? তো আশা করছি আপনাদের এখন সাপোর্ট রেজিস্ট্যান্টটা মোটামুটি বুঝতে পেরেছেন, যে উপরের ক্যান্ডেলগুলো হচ্ছে যেগুলো হাই বলি আমরা, সেগুলো হচ্ছে আমরা রেজিস্ট্যান্ট বলি। হ্যাঁ, রেজিস্ট্যান্ট। আর নিচে যখন কোনো ক্যান্ডেল তৈরি হয় সেটা হচ্ছে কি নিচের দিকে, সেটা হচ্ছে কি সাপোর্ট। আর যখন রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে ভেঙে উপরের দিকে চলে যায় সেটাকে আমরা ব্রেকআউট বলি। কেমন? আচ্ছা, এবার একটা স্পেশাল টপিক নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন একটা শেয়ার বাই করি, আমাদের সেল টার্গেট কত হওয়া উচিত? আচ্ছা, এখন মনে করেন আপনি একটা শেয়ার বাই করলেন, আমি লাফার্জের কথাই বলি, লাফার্জ নিলাম। আচ্ছা, এখন আপনি মনে করেন লাফার্জ আপনি একদম হাইতে কিনেছেন, হ্যাঁ 105 টাকা 6 টাকায় কিনেছেন। ওকে, আপনার সেল টার্গেট কত আপনি ঠিক করছেন মনে 10% থেকে 15%। হ্যাঁ, কিন্তু একটা ভুল আমরা করি, যে আমি যখন কিনলাম, কেনার পর থেকে কি সেটা সামনের দিকে গিয়েছে? যদি যায়, আমি যেখানে কিনলাম সেখানে কেনার পর থেকে যদি সে নিচের দিকে না গিয়ে যদি সামনের দিকে যায়, তাহলে আমি কি ঠিকই 10 থেকে 15% টার্গেট করব। বাট যখন আমি কেনার পরে শেয়ার, হ্যাঁ আমি 106 টাকায় কিনলাম, ঠিক 2 দিন পরে শেয়ার কোথায় চলে আসছে? লাফার্জ চলে আসছিলো কোথায়? এইখানে দেখেন 94 টাকা 75 পয়সা বা 94 টাকা 80 পয়সায় ধরেন। তাহলে আপনি কিনলেন 105 টাকায়, তার 2 দিনের মাথায় সে চলে আসলো কোথায়? 94 টাকা। তাহলে কত টাকা? অলরেডি 11 টাকা কিন্তু কি নাই, মানে আপনার মোটামুটি 10% অলরেডি লস হয়ে গিয়েছে। এখন সে কি আবার এখান থেকে যখন আপনার কেনা দামে যাবে, হ্যাঁ সে আপনার যখন কেনা দামে যাবে
তাহলে কি হবে, অলরেডি কিন্তু 94-তে যারা কিনেছে তারা কিন্তু যখন 105 টাকা যাবে তারা কিন্তু অলরেডি 10% এখান থেকেই পেয়ে যাচ্ছে আপনার কেনা দামে। আপনার কেনা দামে যাওয়া মানেই যারা 94-তে কিনেছে তারা অলরেডি 10% প্রফিট পেয়ে গেছে। এখন আপনার হিসাব কীভাবে করবেন? আচ্ছা, যেহেতু আপনি কেনার পর কমেই গেছে, আপনি কিন্তু 94 থেকে 15% হিসাব করবেন। 94 থেকে যদি 15% হিসাব করেন তাহলে 108 টাকা 60 টাকা 8 টাকার ভিতরে কি 15% হয়ে যায়। তাহলে আপনার সেল টার্গেট হওয়া উচিত 160 টাকা 8 টাকা। ওকে, এখন এখন আমরা যেটা চিন্তা করি যে হ্যাঁ, আমি তো আসলে 105 টাকায় কিনছি, আমি 10% হিসাব করি তাহলে 115 টাকায় আমি সেল করব। কিন্তু আপনি কেনার পর যে সে 10% কমে গিয়েছে, সেটা তো আপনি খেয়াল করতে হবে, তাই না? কারণ 94-তে যারা কিনেছে তারাও তো কি 10 থেকে 15% প্রফিট করার জন্য কিনেছে। তো এখন 94-তে যারা কিনেছে তারা যদি 160 টাকা 8 টাকা যায়, তারা কি করবে? খুব সেল প্রেশার দিবে আর কি, হ্যাঁ, ওরা সেল করতে চাইবে। তো সেই ক্ষেত্রে 160 টাকা 8 টাকাতেই কিন্তু আপনার ওদের সাথে বের হওয়া উচিত। হ্যাঁ, ওরা যখন 60 টাকা 8 টাকায় বের হয়ে যাবে, আপনি কিন্তু ওদের সাথে বের হতে হবে। হ্যাঁ, নাহলে ওই সেল প্রেশারে সে আবার পড়ে যাবে। এখন এই আপনার যে কেনার পর লস হয়ে গিয়েছিল 10%, হ্যাঁ, 105 টাকায় কিনলেন, 105 টাকায় কিনে 94 টাকা চলে আসছে। তো 94 থেকে যে 105 টাকা গিয়েছে, এই যে আপনার একটা লস রিকভার হয়েছে, হ্যাঁ, যে আপনি 10% লসে ছিলেন সেটা আপনার কেনা দামে গেছে, এটাও কিন্তু এক ধরনের প্রফিট। হ্যাঁ, যে কোনো একটা শেয়ার কেনার পর যদি সে পড়ে যায় এবং ওই পড়া জায়গা থেকে যদি সে আমার কেনা দামে আসে, ওটা কিন্তু আমার এক ধরনের প্রফিট। আমরা কিন্তু এটা বুঝি না। হ্যাঁ, আমরা কি করি যে আমি যেখানে কিনেছি সেখান থেকে আমরা 10% বাড়বে, 15% বাড়বে, 20% বাড়বে, তারপর সেল করব। কিন্তু আপনি কেনার পর যে সে 10-15% কমে গিয়েছিল, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা এখন থেকে এভাবে হিসাব করবেন। এখন আরেকটা উদাহরণ দিই। ধরেন আইবিপি লাস্ট ডেতে যারা খুব হাইতে কিনেছে, ধরেন আমি 27 টাকার কথাই বলি, যারা 27 টাকায় কিনেছে, এখন 27 টাকা যদি কেউ কিনে থাকে, যদি সে 10% প্রফিট হিসেব করে, তাহলে 29.70, হ্যাঁ, 30 টাকায় ধরলাম, তার টার্গেট 30 টাকা। কিন্তু 27 টাকায় কেনার পর এটা যে ইয়াতে চলে আসছে 24 টাকা 70 পয়সা চলে আসছে, তাহলে কিন্তু কি এখানে তো তার 10% কমে গিয়েছে, হ্যাঁ, পড়ে গিয়েছে। তাহলে এখানে 24 টাকা 70-80-তে যারা কিনেছে তারা কি করবে? তাদের 10% কোথায় দাঁড়ায়? আপনার কেনা দামে গেলেই কিন্তু তাদের 10% হয়ে যাচ্ছে। সো এই কেনার পর যেহেতু কমে গেছে, আপনি কি করবেন? যেখান থেকে সে ঘুরছে আপনি সেখান থেকে 15% হিসাব করবেন সবসময়। হ্যাঁ, এক্স্যাক্টলি 15% হিসাব করবেন। তাহলে সে যদি 24-78 থেকে যদি ঘুরে, তাহলে 15% কোথায় যায় সেখানে আপনি সেল করে দেবেন। হ্যাঁ, এখন আপনি হয়তো বলবেন যে আমি তো 15% পাইনি, 10% পাইনি, আমি কেন সেল করব? কিন্তু আপনি তো কেনার পর সে তো আর এমন না যে শুধু সামনের দিকেই গেছে, নিচের দিকে যায়নি। হ্যাঁ, আপনি কেনার পর সে যদি সামনের দিকেই যাইতো, তাহলে হয়তো আপনি সেখানে কি 10-15%-এর টার্গেট ঠিক করতেন। বাট আপনি কেনার পর সে কিন্তু পড়ে গিয়েছে। এখন যেখান থেকে পড়েছে সেখান থেকেও কিন্তু কি একটা গ্যাপ দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ, তাহলে 24 টাকা 60-70-এ যারা কিনছে তারা কিন্তু ওই 10%-এর টার্গেট করেই কিনেছে। তো সেই হিসাবে আপনার কেনা দামে গেলেই কিন্তু ওরা সেল করা শুরু করবে। এখন এজন্য কী করতে হবে? ওদের সাথে সাথে আপনাকে বের হতে হবে। কেমন? তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা এই জিনিসটা আসলেই আমলে নিই না, যে আমি কিনেছি, আমি 10% বা 15% না পেলে সেল করবই না। এটা করে আপনারা জিদ করে বসে থাকেন। কিন্তু আপনি একটা জিনিস কেন খেয়াল করেন না, যে আপনি কেনার পর শেয়ারটা 10-15% কমে গেছে। তো 10-15% কমে গিয়ে পরে আপনার কেনা দামে আসছে। হ্যাঁ, তো এখানে যে 10% 15% বাড়ছে, এটাও কিন্তু আপনার প্রফিট। আপনার লস যে ছিলেন, সে লসটা রিকভার হয়ে আপনার কেনা দাম আসছে, এটাও প্রফিট। এটা আপনাকে মানতেই হবে, এটাই প্রফিট। হ্যাঁ, এটা মানতে হবে। তো ঠিক আছে, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সাবস্ক্রাইবার 1000+ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর আরও কিছু শিক্ষণীয় ভিডিও দেবো নতুনদের জন্য। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হাজির হব। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।